Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 12 গোলক। চ্যাপ্টার নাম গোলক বা স্পেয়ার। 183 নাম্বার পেজ, বইয়ের পাতা অনুযায়ী 183 নাম্বার পাতা, পরিমিতির গোলক। খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে বড় কোশ্চেনও একখানা আসলেও আসতে পারে, কিন্তু শর্ট কোশ্চেন দুটো আসেই। তাহলে তো আমরা আজকে যখন গোলক শুরু করতেছি, তাহলে তার আগে আমরা আগে জেনে নেব যে গোলকের কিছু সূত্র বা গোলকের কিছু ফর্মুলাস, হোয়াট এভার ইট ইজ, কীভাবে কী বের করতে হয় বা গোলকের কী কী বের করতে হয়। তো ক্লাস 10-এর কোর্সে দেখি 12 আর চ্যাপ্টার নাম্বার 12 খুবই ইজি অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট। 4টে মাত্র সূত্র আছে বা 5টা সূত্র আছে। এই 4-5টা যদি সূত্র মনে রাখতে পারো, আর মনে রাখাটা কোনো ব্যাপারই না, যদি মনে রাখতেই করে অঙ্ক প্র্যাকটিস করতে করতে সূত্র সবসময় মনে থাকে। ফর্মুলাসকে কখনো মুখস্থ করতে নেই। ডোন্ট রিমেম্বার এনি ফর্মুলাস, জাস্ট ডু ইট এগেন অ্যান্ড এগেন, ইট উইল বি অটোমেটিক্যালি রিমেম্বার। তার মানে মুখস্থ করে কোনো লাভ হয় না কোনো জিনিসই, কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে নিজে থেকেই কিন্তু সেটা মনে এসে যাবে। মানে আমার মুখ না চলেও, মাইন্ড না চলেও, হাত কিন্তু সেটাই লিখে দেবে যেটা আমার দরকার। তো যাই হোক, গোলকের চ্যাপ্টার মানে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। গোলক, গোলক মানে কি? না, গোলক মানে বৃত্ত বা গোল যে আকৃতি হয়। এই যে একটা গোল, এই যে আমরা গোল একটা আঁকলাম, এই গোলটাকে আমরা বলি গোলক। এটাকে আমরা কি বলি? না, গোলক। তো গোলক মানে তার মানে একটা বল, সেটা ক্রিকেট বল হতে পারে ছোট গোলক, ফুটবল হতে পারে বড় গোলক, কিন্তু আবার আবার শর্টপাটের যে বল আমরা স্কুলে যে খেলা হয় লোহার তৈরি, তো সেটাও একটা গোলক। গোলক মানে গোল কোনো জিনিস, একটা বস্তু, সেটাকে আমরা বলি গোলক। তো গোলকের কি হয় না, কখনো কোনো গোলকের ভেতরটা ফাঁপা থাকে, মানে হলো হলো গোলক থাকে, বা আবার কোনো 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 গোলকের নিরেট থাকে, মানে যেমন যেমন শর্টপাট খেলা যে বলটা সেটা নিরেট। আবার আবার বেলুন, সেটাও কিন্তু গোলক, কেন বেলুনকেও ফুলালে গোল হয়, সেটাও গোলক। মানে গোল বেলুন যেগুলো যেগুলো লম্বা বেলুন সেগুলো তো আর গোলক হবে না, সেগুলো আবার অন্যরকম শেপ হয়ে যায়। তো যাই হোক, তো তো ওর যে মানে ফুলালে আয়তনে বাড়ে কমে, আবার ফুটবলকে পাম্প দিলে বেড়ে যায়, পাম্প কমে গেলে কমে যায়। হ্যাঁ, এই যে সিস্টেমগুলো আছে, এই ব্যাপারগুলোকে আমাকে বুঝতে হবে যে এইগুলো অনুযায়ী তার কী বলে পরিবর্তন হবে, ক্ষেত্রফলে পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে। আবার আমরা যদি বাটি নিই, বাটি বাটি কিন্তু আবার বাটিকে একটা বাটি নিচে থেকে আর একটা বাটি যদি উপর থেকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মানে একটা বাটি এইরকম, আবার একটা বাটি এইরকম যদি আমি এইভাবে দিয়ে দিই, তাহলে এটা কিন্তু একটা গোলক এসে যায়। তার মানে একখানা বাটি কি আমরা একটা, এটা বাটি এটা একটা বাটি, তাহলে দুটো বাটি মিলে গোলক হলো। তাহলে একটা বাটিকে কি হবে না, সেটা নিশ্চয়ই অর্ধগোলক বা হাফ গোলক। তো এইখানেও এই বাটিরও অনেক মানে এই ফর্মুলা আছে, সূত্র আছে, সেগুলো বের করব। তাহলে আমাদেরকে যে পরিমিতির ক্ষেত্রে যে নর্মালি যে সূত্রগুলো লাগে, ক্ষেত্রফল আর আয়তন, মানে সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বা কী বলে নিরেট গোলকের আয়তন, বা ফাঁপা গোলকের আয়তন, ভেতরের আয়তন, বাইরের আয়তন, এইসব সূত্রগুলো লাগে। তো এই সূত্রগুলো আমরা এখন শিখব। তাহলে আমরা যদি এখন করি গোলক, এই গোলকের কি হয় না, একটা যদি এরকম গোলক আঁকি, এই একটা গোলক, তো এই যে একটা ব্যাপার থাকে, এইটাকে আমরা কি বলি? এ বি, না এটাকে আমরা বলি ব্যাস। এইখানে যদি বিন্দু ও দিয়ে দিই, তখন এইটা আবার হয়ে যাবে ব্যাসার্ধ। তো এইটা গেল ব্যাস, আবার এইটা গেল ব্যাসার্ধ। তো এই ব্যাস আর ব্যাসার্ধ নিয়েই কিন্তু সমস্ত কিছু কাজ হবে। কেন ব্যাস বা ব্যাসার্ধ না জানলে কিন্তু গোলকের কোনো সূত্রও করা যাবে না, আর কোনো অঙ্কও করা যাবে না, বা কিছু বেরও করা যাবে না। তাহলে মনে করি একটি গোলকের ব্যাসার্ধ, মনে করি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, একক। সে একক যা থাকবে সেটাই সে এককে চলে আসবে আর। মানে ব্যাসার্ধটাকে আমরা আর ধরবো সবসময়। তার ব্যাসার্ধ কেন আর ধরা? রেডিয়াস,
রেডিয়াস থেকে আমরা আর পেয়েছি। আবার যদি ব্যাস বলি ডি, ডি মানে কিন্তু 2r, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি ডি ইজ ইকুয়াল টু 2r, মানে এটা হচ্ছে যদি এইটা যদি ব্যাস হয়, এইটা যদি ব্যাসার্ধ হয়, তার মানে এইটাও ব্যাসার্ধ, আবার মানে এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ মিলে তৈরি হয় একটা ব্যাস। বোঝা গেল? তাহলে ডি ইজ ইকুয়াল টু 2r, ডি মানে ব্যাস, আর 2r, আর মানে ব্যাসার্ধ। তো এইবারে আমরা করব যে একটা গোলক যদি হয় তার মানে তার বাইরের দিক থেকে একটা যে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা গোল মতো জিনিস সাইডে চারধার থেকে থাকে, মানে একটা যদি গ্লোব ধরি বা বল ধরি, তো এই যে গোল মানে বাইরের দিক থেকে যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি যে মানে এটা একটা তল। তাহলে কটা তল আছে তাহলে? না, গ্লোবের আছে একটি তল, মানে একটাই তল আছে। সেটা আবার কী তল? না, বক্রতল। কেন? এর কোনো সমতল নেই, বক্রতল। তাহলে গোলকের একটা তল বক্রতল, একদম একটা জিনিস আমরা বুঝতে পারলাম। সেকেন্ড জিনিস, এই যে তল বক্রতল, তো এই বক্রতলে কিন্তু একটাই বক্রতল, মানে এটা কিন্তু সমগ্র তলটাই, মানে পুরো তলটা একটা তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? আমরা যদি ত্রিভুজ হয় তার মানে ত্রিভুজ আকারে কিছু হয় তার ক্ষেত্রফল জানি, আমরা যদি আয়তক্ষেত্র হয় তার ক্ষেত্রফল বের করতে পারি, বর্গক্ষেত্র হলে বার করতে পারি। তাহলে গোলকের ক্ষেত্রফল কি? না, গোলকের সূত্রটা মাথায় রাখতে হবে যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে 4πr²। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আবার একইভাবে এই গোলকের যদি আয়তন বের করতে পারলে, মানে ভেতরে যে মানে এতে কতখানি মাল ম্যাটেরিয়ালস আছে, আয়তন মানে এটাকে আমরা বলি 4/3πr³। এটাই গেল এরিয়া মানে ক্ষেত্রফল, এটা গেল ভলিউম মানে আয়তন 4/3πr³। এটা মানে মেনলি গোলকের ক্ষেত্রে দুটো জিনিসই আমাদের দরকার লাগবে। এইবার আমার লাগবে অর্ধগোলক। এবার আমরা যদি গোলকই আঁকবো, কিন্তু হাফ গোলক, এটা হাফ গোলক। মানে এখানে পাইটা কি না, পাই কিন্তু ফিক্সড, পাইয়ের মান কিন্তু ফিক্সড, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক 22/7। পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেওয়া থাকে, যদি না থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে 22/7, আর যদি দেওয়া থাকে তাহলে সেটা বার করতে হবে। তো এটা যদি অর্ধগোলক হয়, এই অর্ধগোলকে তাহলে আয়তন কত হবে? না, গোলকের অর্ধেক, কেন এটাই তো হাফ গোলক। তাহলে গোলকের অর্ধেক মানে হাফ ইন্টু 4/3πr³, তার মানে কেটে গেলে 2/3πr³। এইটা কিন্তু ভলিউম, হাফ অর্ধগোলকের ভলিউম। একইভাবে যদি অর্ধগোলকের আমি যদি ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল, কিন্তু এটা গোলকের যদি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে হাফ ইন্টু 4πr² ইকুয়াল টু 2πr²। আমরা তো এই দুই জিনিস খুবই সিম্পলভাবে বুঝে গেলাম কি না, গোলকের ক্ষেত্রে পুরো আর অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধেক। কিন্তু আর একটা জিনিস যেটা আলাদা আছে, যদি অর্ধগোলকে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, যদি বলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো অর্ধগোলকের ক্ষেত্রে কী হয় না, এই যে বক্রতল আছে সেইটা প্লাস এই যে হাফ আছে এইটাও কিন্তু নিতে হবে সমগ্র তলের ক্ষেত্রে। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে, তো এই বক্রতলা কি না 2πr² প্লাস উপরটা কেমন সেভ হবে, উপরটা একটা গোলের, এটা একটা গোল হবে, তো গোল মানে কি, গোলের আবার ক্ষেত্রফল πr², তার মানে 3πr²। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু 2/3πr³, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr², আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr², আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², কারণ সমগ্র তলের ক্ষেত্রফলটাই বক্রতলের ক্ষেত্রফল। আবার গোলকের আয়তন ইকুয়াল টু 4/3πr³। তো গোলকের এটুকুই আছে, বাকি আর কিছু নেই তোমাদের সিলেবাসে। এরপর আমরা চলে যাবো অঙ্কের ক্ষেত্রে। অঙ্ক করলে সূত্রগুলো মনে থাকবে, আর সূত্রগুলো কিন্তু আরও ক্লিয়ারিফাই হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে। তাহলে এরপর চলে যাবো আমরা কোশ্চেন দেখি 12-এর কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1 এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। সিম্পল অঙ্ক, সিম্পল সূত্রে করবো আমরা। দিয়ে দিচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে লিখবো অ্যান্সার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু কি, আমরা ব্যাসার্ধকে আর দিয়ে লিখি, ইকুয়াল টু 10.5 সেমি। তার সমগ্র তলের ক্ষেত্রফল এবার আমরা জানি সূত্রটা, ওই জন্য আমরা লিখছি আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি,
সমগ্র ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 10.5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 22 ইন্টু 10.5 ইন্টু 10.5 ডিভাইডেড বাই 7। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা তোমরা ক্যালকুলেশন করবে, এই ক্যালকুলেশন করলে হবে 1386 বর্গ সেমি, কারণ যেহেতু সেমি ছিল ক্ষেত্রে বর্গ হবে, তাহলে 1386 বর্গ সেমি। এইটাই হয়ে গেলো অ্যান্সার। সমগ্রতলের ক্ষেত্রে আমরা যা সিম্পল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র ফেলে দিয়েছি 4 পাই আর স্কোয়ার। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 2, এখানে বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য, মানে একটা বল তৈরি করেছে। এই বলটা তৈরি করছে, আমি আগেই বললাম যে বল যদি প্লাস্টিকের বল হয় তাহলে বাইরে শুধু প্লাস্টিকটা থাকে, তার মানে বক্রতলের ক্ষেত্রফলটাই শুধু প্লাস্টিক থাকে, ভেতরে তো হাওয়া, তখন ভেতরে কিছু থাকে না। তাহলে চামড়া তৈরি করছে মানে চামড়াটা বাইরেই আছে, বাইরে আছে মানে কি আছে না বাইরে বক্রতল আছে বা সমগ্রতল আছে, যেহেতু গোল সমগ্রতল আছে, তাহলে আমাকে চামড়া সমগ্রতলের ক্ষেত্রফলটা কতখানি লেগেছে সেটা বের করতে হবে। এখানে বলছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা, মানে 1 বর্গ সেন্টিমিটার তৈরি করতে 17.50 টাকা লাগে। তাহলে মোট 431.20 টাকা লেগেছে, তাহলে কত বর্গ সেন্টিমিটার লেগেছে হয়েছে আমাকে বের করতে হবে। এখানে আমি লিখবো না চামড়ার বল তৈরি করতে 1 বর্গ সেমিতে 17.50 টাকা খরচ হয়। এটা গেল 1 বর্গ সেমিতে, মোট খরচ হয়েছে ইজ ইকুয়াল টু 431.20 টাকা। এইবার আমি সিম্পলভাবে লিখতে পারি অতএব মোট চামড়া আছে, এটা লিখতে পারি, কিন্তু আমি ওইটা এখানে যদি লিখি অতএব মোট চামড়া লেগেছে ইজ ইকুয়াল টু 431.20 ডিভাইডেড বাই 17.50, তাহলে এটা যদি আমরা ভাগ করি 431.20 ডিভাইডেড বাই 17.50, তাহলে এটা গেল 24.64। এটা কি চামড়াটা কি লাগবে, চামড়া লাগবে অ্যাকচুয়ালি এটা হবে বর্গ সেমি। এটা হচ্ছে সিম্পল ক্লাস 5-6 অঙ্ক, এরকম করে আমরা করি, কিন্তু এইখানে আর এইভাবে করবো না। এখানে কী করে করবো না 17.50 টাকায় তৈরি হয় 1 বর্গ সেমি চামড়া, বুঝে গেল? 17.50 টাকায় 1 বর্গ সেমি চামড়া বল তৈরি হবে, তাহলে 1 টাকায় তৈরি হয় 1/17.50 টাকা এই বর্গ সেমি চামড়া, আর 431.20 টাকায় তাহলে কত হবে না 400। সিম্পল আমরা ওই কি নিয়ম করবো 17.50 ইজ ইকুয়াল টু 24.64 বর্গ সেমি। তাহলে মোট এটাতে কতখানি বল আছে, এই চামড়া আছে না 64.64 বর্গ সেমি এটাতে চামড়া আছে। এবার এটা কি অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু তাহলে 24.64 বর্গ সেমি, কেন এটা সমগ্র তলে চামড়া লাগবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি। আর আমরা জানি একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি 4 পাই আর স্কোয়ার, অতএব শর্তানুসারে পাই 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 24.64। তাহলে আমার কি চাই না আর বের করতে হবে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 24.64 ডিভাইডেড বাই 4 পাই ইজ ইকুয়াল টু 24.64 ডিভাইডেড বাই 4 ইন্টু 22/7 উপরে চলে যাবে 7 ইজ ইকুয়াল টু আমরা যেটা ক্যালকুলেশন করি, আমরা যদি কাটাকুটি করি বা গুণ করি ভাগ করি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা বেরোবে 1.96, অতএব আর ইজ ইকুয়াল টু √1.96 ইজ ইকুয়াল টু 1.4 কি সেমি। তাহলে আর মানে কি ব্যাসার্ধ, আমাকে চেয়েছে কি ব্যাস, অতএব ডি ইজ ইকুয়াল টু 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1.4 ইজ ইকুয়াল টু 2.8 সেমি। তাহলে এইটাই গেল অ্যান্সার। তাহলে ব্যাস কত গোলকটা, তাহলে ব্যাস কত বা বলটার ব্যাস হলো 22.8 সেন্টিমিটার, বুঝে গেল? তাহলে আমাকে আগে বের করতে হবে যে কতটা চামড়া লেগেছে।
যতটা চামড়া লিখছে তার মানে সেটা সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমি বের করবো যে সমগ্র তলের ক্ষেত্রফল যদি সূত্রে ফেলি, সেখানে আমার আর এখানে কিন্তু অজানা, তো আর পেয়ে যাবো, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে আমরা ব্যাস পেয়ে যাবো 2r ইকুয়াল টু ব্যাস, তার মানে সেখানে 2 ইন্টু যেটা আর এর মান পাবো সেটা করে দেবো, সেখান থেকে আমরা ব্যাসের মান পেয়ে যাবো। তাহলে আমরা এইভাবে পেয়েছি ব্যাসের মান 2.8 সেন্টিমিটার। এইবারে চলে যাব কোশ্চেন নাম্বার 3। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক 2 নম্বর, এইসব অঙ্কগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসে, কিন্তু সিম্পল যদি একটা শর্ট কোশ্চেনে যদি সূত্রে ফেলে করা হয়, সেগুলো কিন্তু 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে কোশ্চেন নাম্বার 3 বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। সিম্পল ঘন সেমি বলেছে মানে আয়তন, ঘন কথা কখন উঠে আয়তনের ক্ষেত্রে, মানে এর আয়তন বের করতে বলছে। তাহলে কি লিখবো না, স্কুলের শর্টপাট খেলার বলটির, যেমন বলেছে আমি তেমন লিখব, বলটির ব্যাস ইকুয়াল টু 7 সেমি। অতএব ব্যাসার্ধ, আমার সবসময় কাজ হবে ব্যাসার্ধ নিয়ে, 7/2 সেমি ইকুয়াল টু 3.5 সেমি। তাহলে ঘন সেমি মানে আয়তন বের করতে বলছে। অতএব বলটির আয়তন ইকুয়াল টু, গোলকের আয়তন ইকুয়াল টু কি 4/3 পাই আর কিউব, যেমন ফর্মুলা আমি তেমনই ফেলবো, ইকুয়াল টু 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউ মানে 3.5 কিউ। এবারে ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। আমি সিম্পলভাবে এটাকে আমরা ক্যালকুলেশন করব 4/3 পাই আর কিউব দিয়ে। তো সেখানে আমরা পাবো 179.23 কি ঘন সেমি, এটা হবে। তো তোমরা ক্যালকুলেশন করবে, গুণ করবে, দেখবে 179.2 ঘন সেমি এটাতে আছে, এই মানে আয়তন আছে। তাহলে অতএব কত ঘন সেমি বলটিতে, কত ঘন সেমি লোহা আছে না বলটি, অতএব এই উত্তর লিখতে, অতএব বলটিতে 179.23 ঘন সেমি লোহা আছে। এইটা গেল অ্যান্সার। বুঝলে, অঙ্ক কিন্তু খুবই সহজ, ভেরি ভেরি সিম্পল আর ভেরি ইজি অঙ্ক, শুধু বুঝতে হবে আর বুঝে করতে হবে। আর অঙ্কের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা লাইন বুঝতে হবে, প্রত্যেকটা লাইন মানে লাইনের মাধ্যমে কি বলতে চাইছে বা কি বলছে, লাইনটা না বুঝতে পারলে কিন্তু অঙ্ক কিছুই বোঝা যাবে না। প্রতিটা ওয়ার্ডের মানে বুঝতে হবে, প্রতিটা শব্দ বিশ্লেষণ করে দেখতে হবে যে কী বলতে চাইছে, তাহলে সেখান থেকে আমাকে কি দরকার বা কী বের করতে হবে, যাই বের করতে বলুক না কেন, এইভাবে কিন্তু সব বের করতে হয়। তো এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 সেটাও খুবই ইজি অঙ্ক। কোশ্চেন নাম্বার 4 বলছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এই যে বলেছি লাইন মানে বুঝতে হবে, ব্যাস দিয়েছে কিন্তু 28 তার মানে ব্যাসার্ধ না, আমার অঙ্ক কিন্তু ব্যাসার্ধ নিয়ে। একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তার নির্ণয়। অঙ্কটা কিন্তু খুবই ইজি বলে মনে হচ্ছে, আর অঙ্ক খুবই ইজি। বুঝতে হবে যে আমি যদি নিরেট গোলককে জলে ডোবাই, নিমজ্জিত করা মানে ডোবানো, আমি যদি পুরোটা ডোবাই তাহলে জল অপসারিত হবে, মানে কীভাবে জল অপসারিত হয়। তাহলে কিন্তু এখানে আবার চলে এসছে আর্কিমিডিসের যে সূত্র আমরা করেছি ক্লাস 7-এ, কোনো বস্তুকে জলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি যে আয়তনে জল অপসারিত করে, আয়তনের, সেখানে একটা লাইন ছিল আয়তনের, এই জন্যই বলছি প্রত্যেকটা শব্দের মানে বুঝতে হবে, যে আয়তনের জল অপসারিত করে, মানে তার মানে বস্তুটি যে আয়তন হবে সম আয়তনে জল অপসারণ হয়, মানে জাহাজ হোক বা লোহার বল হোক বা লোহার কড়াই হোক, সে তার যেটা আয়তন সম আয়তনে জলটাকে সে অপসারিত করবে। তার মানে কিসে জল বের মানে যেই জল অপসারিত হবে সেটা কি, এই যে এখানে বলছে জল অপসারিত হবে, তার মানে এটা আয়তন। তো যদি আয়তনে জল অপসারিত হয় তাহলে আমাকে কি বের করতে বলছে, সিম্পলভাবে তার মানে আমাকে নিরেট গোলকের আয়তন বের করতে বলছে। এবারে এই যে আমাকে বুঝে গেলাম সিম্পলভাবে আয়তন বের করতে বলছে, এবারে সূত্রে ফেলে দেবো। তাহলে কি লিখবো না, নিরেট গোলকটির ব্যাস ইকুয়াল টু 28 সেমি দিয়ে দিচ্ছে ব্যাস, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 28/2 ইকুয়াল টু 14 সেমি। অতএব গোলকটির আয়তন ইকুয়াল টু, গোলক বলেছে 4/3 পাই আর কিউব, সূত্র খুব ইজি,
সূত্র কিন্তু আমিও বলছি না, আমার মনে নেই, কিন্তু আমার কিন্তু হাত চলে গেছে, কিন্তু 4 3 পায়ের কিউব, 4 3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু এই যে 22/7 আমার সবসময় মনে আছে, আমি কিন্তু কোথাও দেখছি না, মানে অঙ্ক করে করে প্র্যাকটিস করে করে কিন্তু এইভাবেই মনে থাকবে। আর কিউব আর মানে 14 কিউব ইকুয়াল টু 4 3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14 ইকুয়াল টু, তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা হয়ে যাবে 7 দিয়ে কেটে যাবে 2 দিয়ে, তাহলে এটা হবে 34496/3 কি ঘন সেমি ইকুয়াল টু 11498 2/3 ঘন সেমি। তাহলে তোমরা হিসাব করবে, সিম্পল যোগবে গুণভাগ করবে, তাহলে 11498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত হবে বা অপসারিত করবে। বুঝে গেল? খুবই সহজ অঙ্ক, কিন্তু আমি কি করে বুঝলাম যে জল অপসারিত মানে আয়তন বের করতে বলছে? মানে আর্কিমিডিস বলে গেছিল ক্লাস 7-এ যে আর্কিমিডিস সূত্র সেটাই বলেছিল, কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে তরলে বা গ্যাসে নিমজ্জিত করলে বস্তুটি যে আয়তনে জল অপসারিত নিমজ্জিত করলে বস্তুটির সম আয়তনের জল অপসারিত হয়। বস্তুটির সম আয়তনের জল অপসারিত হয়, মানে জল যে অপসারিত হবে কতটা না, বস্তুটির যে আয়তন, বস্তুটির ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কিচ্ছু বলেনি। আর্কিমিডিস বলে গেছে বস্তুটির সম আয়তনের জল অপসারিত হয়। তার মানে আয়তন বের করতে বলছে, এখানে জল অপসারিত হচ্ছে মানে আয়তন বের করতে বলছে, আমি আয়তনটা বের করে ফেলেছি। ভেরি ভেরি ইজি, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করতে হবে আর বুঝতে হবে। এগুলো এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষার সময় আসেই। ওকে, এরপর চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ যে এখানে বলছে ব্যাসার্ধ মানে আমার ব্যাস নেই, মানে ব্যাসার্ধ মানে যেটা দিচ্ছে এটাই ব্যাসার্ধ, সিম্পল জিনিস, যেটা দিচ্ছে এটাই ব্যাসার্ধ। বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে, বুঝো তাহলে এইটা একটা বেলুন, এইটা ব্যাসার্ধ 7 সেমি, এটা বেলুন, এর ব্যাসার্ধ 21 সেমি। তার মানে এইটা হচ্ছে যখন ফোলায়নি তখন, এটা ফোলাবার পর, এটা ফোলানোর আগে, ফোলানোর আগে এটা কি পরে, তার মানে ফোলানোর আগে এইটা ছিল, ফোলানোর পরে এইটা হয়ে গেছে। তো বলছে দুটোর আয়তনের অনুপাত, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, কোন ব্যাপার না, আমি সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো, তার অনুপাত বের করবো। এখানে কি বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন, এটা গ্যাস বেলুন, গোলাকার গ্যাস বেলুন, ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি, মানে আগে 7 ছিল পরে 21 হচ্ছে ফোলাবার সময়, তাহলে 7 থেকে 21 বের করলে তাহলে তার সমগ্রতলে বলছে বেলুনটির পূর্বের এবং পরের, পূর্ব মানে আগে, মানে এইটার সমগ্রতলের ক্ষেত্রফল আর এইটার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে। তাহলে আমি কি লিখবো না, গ্যাস বেলুনটির ফোলাবার আগের ব্যাসার্ধ বা ফোলানোর পূর্বের ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি, মানে R1, পূর্বের ব্যাসার্ধ 7 সেমি, অতএব পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে, সমগ্র ক্ষেত্র ইকুয়াল টু কত না, সূত্র 4πr², মানে এখানে আমি যদি R1 ধরছি 4πr1² ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু R1 মানে 7², তাহলে 7 এখানে 7² কেটে গেল, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 7, আমি যদি গুণ, আমি দেখো আমি কাটারি করবো না, অঙ্কটা কত সুবিধা, 4 ইন্টু 22 ইন্টু 7 কি না বর্গ সেমি। এবার বের করবো না বেলুনটির ফোলাবার পর ব্যাসার্ধ মানে R2 ইকুয়াল টু 21 সেমি। তাহলে কি লিখবো না, বেলুনটির ফোলাবার পর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr2² ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু R2 মানে 21 ইন্টু 21, আর কাটাকাটি করলাম 3, তার মানে 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বর্গ সেমি। এবার আয়তন বের করবো, অতএব সমগ্র তলের
ক্ষেত্রফলের অনুপাত ইজুকাল টু, মানে আগের অনুপাত কত ছিল, আগে আগে কত ছিল এটা 4 × 22 × 7 ইজ টু 4 × 22 × 3 × 21। এবার দেখো মেন তো এইখানেই 4 কেটে গেল, 22 কেটে গেল, 7 3 কেটে গেল, মানে এখানে কত 1:9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত 1:9। বুঝে গেল? এইভাবে কিন্তু বের করতে হবে, ভেরি ভেরি ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর তোমরা যারা এইসব চ্যানেলে দেখতেছো, যারা নতুন আছো, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশ থেকে বেল আইকনটা অন করাবে। আর শেয়ার বা লাইক করতে ভুল করবে না, তোমাদের ফ্রেন্ডস লোকদের যেন তারা অঙ্কগুলো পেয়ে যায় আর তারা যেন কিছু শিখতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।